আসসালামু আলাইকুম। গল্পে গল্পে চাকরির প্রস্তুতি। আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একজন বাংলা শিক্ষক, যার পড়ানোর ধরন অসাধারণ এবং যার দেশের আনাচে কানাচে অসংখ্য শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবার জনপ্রিয় আমাদের শ্রদ্ধেয় এসালাম স্যার। থ্যাংক ইউ। আজকের এই পর্বে আমরা কথা বলবো বর্তমান চাকরির বাজার সম্পর্কে। বর্তমানে বিভিন্ন ধরনের সেক্টরগুলোর মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে বিসিএস। সবার একটা প্রথম পছন্দ থাকে নিজেকে একজন বিসিএস ক্যাডার হিসেবে উপস্থাপন করা, কিন্তু সবাই তো বিসিএস ক্যাডার হতে পারবে না। তার পরবর্তীতে অনেকের স্বপ্ন থাকে ব্যাংক জব পাওয়ার। ব্যাংকের বিভিন্ন পদগুলো রয়েছে এবং ব্যাংক জবও কিন্তু সবার জন্য নয়, সবাই করতেও চায় না। আবার ব্যাংক জবে হতে গেলে অবশ্যই তাকে ম্যাথ এবং ইংলিশ একটু বেশি পারদর্শী হতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যদি সাধারণ শিক্ষার্থীদের কথা যদি বিবেচনা করি, যারা বিসিএস ক্যাডার হবে না বা হতে পারবে না বা ব্যাংক জবে যাদের মনোনিবেশ হয় না, তাদের ক্ষেত্রে স্যার আমার কাছ থেকে মনে হয় যে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে 11 থেকে 20তম গ্রেডের কিন্তু বিভিন্ন খুব সুন্দর সুন্দর পদ রয়েছে। তো সেক্ষেত্রে এই 11 থেকে 20তম গ্রেডের জবটা তাদের কাছে একটা আদর্শ জব হতে পারে। স্যার কি বলেন? অনেক ধন্যবাদ রফিক স্যার, আপনি অনেক চমৎকার করে উপস্থাপন করেছেন। আমি একটু বলি, আমাদের দৌড়টা আসলে অনেক দীর্ঘমেয়াদী দৌড়। যেমন ধরেন, আপনি জানেন, আমাদের শিক্ষার্থীরাও জানে, আমরা সবাই জানি, বিসিএস প্রিলিমিনারিতে প্রায় 5 লক্ষ ছেলে মেয়ে যদি পরীক্ষা দেয়, এর মধ্যে দেখা যায় সে 4.5 লক্ষ প্লাস প্রিলিতেই টিকে না। এখন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী আসলে কোথায় যাবে? সবাই ক্যাডার হয় না এবং চূড়ান্ত পর্যায়ে দেখা যায় সর্বোচ্চ 2000, কখনো তার থেকে আরো কম। তো সেক্ষেত্রে এই যে 11 থেকে 20 গ্রেড, এখানে অনেক বড় একটা অপরচুনিটি আছে, অনেক বেশি একটা সুযোগ রয়েছে। সুতরাং শিক্ষার্থীরা চাইলে এখান থেকে লুফে নিতে পারে এবং এখান থেকে অনেক, এই যে 20 গ্রেড, অনেক উপরের জায়গায় যাওয়ার একটা স্কোপ রয়েছে। পরবর্তীতে তাদের পারফরমেন্স অনুযায়ী যার যার নিজ মন্ত্রণালয়ের অধীনে অনেক ভালো কিছু করতে পারবে। এখানে অন্তত একটা হলো ভালো একটা সরকারি চাকরির সিকিউরিটি থাকে এবং সে অনেক বড় কিছু করার একটা অপরচুনিটি থাকে ভবিষ্যতে। স্যার, এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে একটা বিসিএস এর সার্কুলার প্রতি বছরে হয়তো একটা আসে, কিন্তু 11 থেকে 20তম গ্রেডের তো এখানে নির্দিষ্ট কোনো সার্কুলার না, নির্দিষ্ট কোনো অধিদপ্তর না, অনেক অধিদপ্তর রয়েছে। দেখা যায় প্রতিনিয়তই সার্কুলার হয় এবং প্রতিনিয়তই পরীক্ষা হচ্ছে এবং প্রতিনিয়তই নিয়োগ হচ্ছে। চলমান প্রক্রিয়া। রাইট। সো একজন শিক্ষার্থী একটা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নিতে পারছে এবং আমি এই পরীক্ষায় যে ভুলগুলো করলাম, পরবর্তী পরীক্ষায় সেই ভুলগুলো খুব সহজেই শুধরে নিতে পারছি। তো যার কারণে একজন শিক্ষার্থী 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে একটু যদি নিজেকে ঝালিয়ে নিতে পারে, তাহলে এই জবটা সে নিশ্চিত করতে পারে। কিন্তু স্যার, আদতেই কি এতটা সহজ চাকরি পাওয়ার ক্ষেত্রে? চাকরি পাওয়ার এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, সিম্পল স্যার যদি কথাবার্তা বলি, আমরা একটা মন্ত্রণালয়ের কথা বলি, আমি কথা বলবো খাদ্য অধিদপ্তর নিয়ে। খাদ্য অধিদপ্তরে 1791 পদের বিপরীতে সবগুলো পদে মিলিয়ে প্রায় 20 লক্ষ প্লাস আবেদন জমা হয়েছে, কিন্তু পদসংখ্যা 1791। একটা অনেক বড় একটা কম্পিটিশন। স্যার, এই যে এত অধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে নিয়োগ তো সবাই পাবে না, আবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না সবাই। অনেকে উত্তীর্ণ হবে কিন্তু ভাইবা থেকে আবার অনেকে বাদ পড়ে যাবে। তো স্যার, একজন শিক্ষার্থী ঠিক কিভাবে তার চাকরির প্রস্তুতি নিলে সে খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা সফল হতে পারে, এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম। খুব ভালো প্রশ্ন করছে রফিক স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যেটা করি, আসলে এটা হলো আমাদের সাব কন্টিনেন্টে একটা বিষয় আছে, আমাদের আবেগ অনেক বেশি। আসলে আমরা যে কাজটা করি এবং সহজেই ফলটা পেতে চাই, এটা আসলে হয় না। আমরা মনে করি একটা সার্কুলার হয়ে গেল, সার্কুলার হলেই আমরা একদম গাছ থেকে সব লুফে নেব, পেরে নিব। এটা একটা দীর্ঘমেয়াদী, অন্তত একজন শিক্ষার্থী মিনিমাম দীর্ঘ সময়টা নিয়ে এটা প্রস্তুতি নেওয়া উচিত। কারো যদি 11 থেকে 20 গ্রেড টার্গেট থাকে, তাহলে এখন থেকে পড়াশোনা করা উচিত। যারা 11 থেকে 20 গ্রেড চাকরি নেবে, তাদের আমি মনে করি এখনই পড়া শুরু করা উচিত এবং সেক্ষেত্রে যে কাজটা করবে, সে বিগত দিনের যে প্রশ্নগুলো আছে এটা সলভ করবে এবং বাছাই করা কিছু সিলেক্টেড কিছু বই, যেটা বিদ্যাবাড়ির শিক্ষকগণ এবং গাইডলাইন দিয়ে থাকেন। এখানে দেখেছি আমাদের বিদ্যাবাড়ির পেজে, আমাদের গ্রুপে স্যাররা ক্লাস নিয়ে থাকেন, কিছু বই সাজেস্ট করে থাকেন। তাহলে সেক্ষেত্রে একজন শিক্ষার্থী অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নেবে। সার্কুলার হওয়ার পরে 2-3 মাস সময় নিয়ে আমি
আমি পড়বো আর এটা হয়ে যাবে, এটা হয় না। কারণ আপনি নিজেও জানেন যে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ে এই জায়গা থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে শুরু করবে এবং সিলেক্টেড কিছু বই এবং একজন ভালো মেন্টরের যদি তারা পরামর্শ নিতে পারে, কোনো প্রতিষ্ঠানের সাথে যদি তারা যুক্ত হতে পারে যারা খুব ভালোভাবে অন্তত সফলতার সাথে 11 থেকে 20 গ্রেডের এই চাকরির প্রস্তুতি নেওয়ায় এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারলে তারা সফল হতে পারবে, এটা আমার ধারণা। এখানে যারা প্রস্তুতি নিচ্ছেন, ধরেন কেউ প্রাইমারির জন্য নিচ্ছেন, এখন যদি প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলার দেন দেখবেন এরা প্রধান শিক্ষক হয়ে গেছে একই প্রস্তুতিতে। কেউ যদি 11 থেকে 20 গ্রেডের প্রস্তুতি যারা আগে থেকে নিচ্ছেন, প্রায় অনেকে 6 মাস থেকে নিচ্ছেন, এরা এতটাই এখনই হয়ে গেছে কোথাও তাদেরকে আটকানো যায় না। তখন এই যে ছেলে মেয়েরা 6 মাস থেকে 4 মাস থেকে নিচ্ছেন আর সার্কুলার পর যদি কেউ এসে নেন তাহলে কি করে সম্ভব এটা? কারণ এটা আমি বলি একটা মহাসমুদ্র। যদি কেউ একেবারে এক্সট্রা অর্ডিনারি সেটা আলাদা বিষয়, কিন্তু আগাম প্রস্তুতি ছাড়া সম্ভব না। আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিই। কাজী নজরুল ইসলাম আপনারা জানেন 10 পর্যন্ত পড়ছে, এসএসসি পরীক্ষা দেননি। তো অনেকে বলে স্যার 10 পড়া নজরুলের কবিতা কেন মাস্টার্সে পাঠ্য হচ্ছে, এটা নিয়ে কেন পিএইচডি করা হচ্ছে? নজরুল 10 পড়া ছেলে, সে গ্রিক মিথ ভারতীয় মিথ সে পড়ে ফেলেছে। ওই অবস্থায় সে লিখতেছে আমি আরফিয়াসের ভাষ্যের বাঁশরি, যেটা আমরা দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও জানি না। তার মানে কি পরিমাণ পড়াশোনা করেছেন? জীবনানন্দ দাশ এক মনোলতা সেন লিখতে গিয়ে কি পরিমাণ পড়াশোনা করেছেন? সেই অশোকের বিষয়, অশোক ধূসর জগৎ, তারপরে বিদিশা নিশা, এটা অর্থাৎ পড়াশোনার কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী সে সার্কুলারের পরে যদি পড়াশোনা করে আর একজন শিক্ষার্থী সার্কুলার আগে পড়াশোনা করবে, কখনোই দুটো এক হবে না। অবশ্যই সার্কুলার আগে থেকে যিনি প্রস্তুতি নিচ্ছেন তিনি টিকবেন, এটাই স্বাভাবিক। স্যার থ্যাংক ইউ। স্যার ছোট্ট একটা কথা আপনার সঙ্গে অ্যাড করতে চাই। এই যে আপনি দুইটা কবির উদাহরণ টানলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের নির্জনতার কবি ধূসরতার কবি জীবনানন্দ দাশ। তো স্যার শুধু চাকরির পরীক্ষার জন্য যে 3টা কথা বলেছি, বিদ্রোহী কবি এবং জাতীয় কবি, ধূসরতার কবি, নিজতম কবি, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা চলে আসে। এবং কে বলেছেন, কেন বলেছেন, তো স্যার শুধু প্রশ্ন বইয়ে যেটা থাকে, যেটা পরীক্ষায় আসছে সেটাই না, পড়াটা কি স্যার শুধু পরীক্ষার উপযোগী করার জন্যই নাকি নিজেকে সমৃদ্ধ করার জন্য? প্রথমত এক্ষেত্রে কাজী নজরুল একটা উদাহরণ আমি দেই। সেটা নজরুল একটা কথা বলেছিলেন যে আমি গানের পাখি, গান গাই, কেউ শুনলে গাই না গাই, না শুনলেও গাই, গানের পাখি বুলবুলি আর কি। আর রবীন্দ্রনাথ বলেছিলেন না, গানের পাখির উদ্দেশ্য ই না, কিন্তু আমি সাহিত্যিক, আমার উদ্দেশ্য অডিয়েন্স, সমাজ। তো সেক্ষেত্রে একটা কথা হলো যে আমি আমাকে ঋদ্ধ করবো, সমৃদ্ধ, সেটাও যেমন ঠিক, তেমনি আমার একটা লাইফ সিকিউরিটি, একটা ভালো একটা চাকরিও দরকার, ওটাও ঠিক। সুতরাং দুইটার দিকেই আগাতে হবে আর কি। আমাকে ঋদ্ধ করতে হবে, সেজন্য আলাদা পড়াশোনা করতে হবে, কিন্তু চাকরির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আসলে আমি বেলা শেষে যত কথাই বলি, আপনি ক্যাডার হলেন স্যার, ক্যাডার হওয়ার যা বলেন তাই রাইট। আপনি যদি বলেন আপনি কয়লার আগুন দিয়ে পড়ছেন, ওইটি মানুষকে আদর্শ ধরে নেবে। আপনি বলেন আপনি চাঁদের আলোয় লেখাপড়া করে ক্যাডার হচ্ছেন, ওইটাই রাইট ধরে নেবে। কিন্তু স্যার আপনি যদি সফল না হন, আপনি যাই বলবেন, যতই করবেন, যত পড়াশোনা করেছেন, এটা কোনো মূল্য নেই স্যার। ওটা একটা ক্যাডার হলো এক, বা একটা গভর্নমেন্ট সার্ভিস হলো এক, একটা প্রাইমারি শিক্ষক এক, একটা নিবন্ধন এক, একজন বিসিএস ক্যাডার 11 থেকে 20 গ্রেড একটা চাকরি হলো এক, আর বাকি যা যা দিবেন সব 000, মানে 100, 1000 এর হতেই থাকবে। খুব সুন্দর এবং চমৎকার একটা উদাহরণ। অর্থাৎ গভর্নমেন্ট জব যদি আপনার হয়ে যায়, সেটা আপনার জন্য একটা এক দিচ্ছে, বা এক আর কি, বা 1 যেটাই বলি না কেন, এবং এরপরের যে কৃতিত্ব গুলো আপনার হবে, তারপরে 000 বসবে। যেমন আপনার একজন ভালো বউ হতে পারে, 10 হয়ে গেল, সেটা একটা 1 কিন্তু বুঝছেন, সেটা একটা রাইট, এটা ভালো। তাহলে আপনি একজন সরকারি কর্মকর্তা, সাথে একজন ভালো বউ, এমনকি ভাবি ভালো গান জানে, তাহলে আরো 0 হলো কিন্তু। তারপরে আপনি 100, এরপরে ভাবি ভালো রান্না করতে পারে, আরো 0 কিন্তু। এরপরে স্যার আপনি চেহারা সুন্দর, স্যার আর একটা 0 হলো। স্যার আপনি ভালো হাসতে পারেন, আর একটা 0 হলো কিন্তু। স্যার খালি 0 হতেই যাচ্ছে, কিন্তু হতেই যাচ্ছে। যদি জবটা না হয় তাহলে 0 যোগ হচ্ছে, বাট বাম দিকে। জি স্যার, যোগ হচ্ছে 1 ছাড়া 0 আর কি। তার মানে 1 থাকলো ওই জায়গাতেই, বাট 0 গুলো হচ্ছে বামে। বাট আমি যদি একটা জব কনফার্ম করতে পারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই 0 গুলো আমাকে ভ্যালুটা ক্রিয়েট করছে, রাইট? তো ঠিক তেমনি আমি মনে করি চাকরি প্রার্থীদের জন্য এই 1 কে সংগ্রহ করাটা খুবই প্রয়োজন আসলে। আর এই 1 কে সংগ্রহ করাটা আমরা বলবো এখনই নেমে যান, আপনি 1 কে সংগ্রহ, আপনি এখনই নেমে যান। স্যার এই পথটা তো এতটা মানে সহজ নয়, এটা কিন্তু কণ্টকযুক্ত একটা পথ। সেক্ষেত্রে আর একটা কথা বলবো স্যার, খুব গুরু, আপনি যদি আমাদের প্রাচীন সাহিত্য দেখেন চর্যাপদ থেকে, ওইখানে খুবই গুরুর লুই বলে, গুরু পুছিও জানো, মানে লুইপা বলতেছে গুরুকে জিজ্ঞেস করে জেনে নাও।
তারপরে আপনি লালনের গানগুলো দেখেন, গুরু আধ্যাত্মিক গানগুলো দেখেন, আপনি যদি সেই প্রাচীন দেখেন অ্যারিস্টটল, প্লেটো, তারও আগে আমাদের ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা গুরুগৃহে, সেক্ষেত্রে স্যার একজন গুরুর গাইড লাগবে স্যার। এক্ষেত্রে স্যার একজন শিক্ষার্থীর যে এখনই তো শুরু করবে, বাট শুরুটা স্যার কিভাবে হবে এটা যদি একটু বলতে। অনেকে স্যার বুঝে উঠতে পারে না আসলে আমি কোথা থেকে শুরু করবো, রাইট। এটা অনেকে জিজ্ঞেস করে স্যার কি পড়বো, কোথা থেকে পড়বো। সেই ক্ষেত্রে আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো যে তোমরা যে কাজটা করবা, আগে সিলেবাসটা দেখবা, যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সিলেবাসটা দেখবা, তাদের ওয়েবসাইটে হোক, বিগত দিনে হোক, এবং বিগত দিনের প্রশ্নগুলো দেখবা। স্যার ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই, আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয় বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয়ে, ম্যাক্সিমাম অধিদপ্তরে কিন্তু নির্দিষ্ট সিলেবাস থাকে না, এখানে পড়ে যায় শিক্ষার্থীরা বিপাকে। এই ক্ষেত্রে স্যার করা যায়, সেক্ষেত্রে আমি যে কাজটা করি মোটামুটি সাজেস্ট করি, যদি বাংলাদেশের অনলি ওয়ান এই মুহূর্তে সবচেয়ে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান হলে বিদ্যাবাড়িতে, দেখেছি যে 11 থেকে 20 গ্রেডের জন্য চাকরির জন্য তারা এক্সক্লুসিভ কিছু শীট, নোট, গাইড তৈরি করেছেন, যেটা একজন শিক্ষার্থী এসে যেমন সমুদ্রে পড়ে, অর্থাৎ সমুদ্র থেকে উদ্ধার করার জন্য একটা জাহাজ, বিদ্যাবাড়িকে বলি আমি, সেই জাহাজ, সেই নোট শিটগুলো অন্তত ওই শিটগুলো পড়ে শিক্ষকদের ক্লাসগুলো করে এবং গাইডলাইনটা শুনে একজন শিক্ষার্থী অবশ্যই সফল হবে। সেক্ষেত্রে আমি বিদ্যাবাড়িকে সাজেস্ট করবো স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর গোছানো কিছু তথ্য শিক্ষার্থীরা পেয়েছে। আশা করি যারা এই ভিডিওটা দেখবে তারা অনেক কিছুই জানতে পারবে আপনার এই কথার মাধ্যমে। আমাদের গল্পে গল্পে চাকরির প্রস্তুতির পর্ব আজকে এখানেই শেষ করব। আমরা পরবর্তীতে গল্পে গল্পে চাকরির প্রস্তুতির অন্য একটি পর্বে অন্য একটি ধারাবাহিক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।